গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে রিমাল। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত। উপকূলে আঘাত হানতে পারে আজ মধ্যরাতে। হাউজিং ব্যবসার নামে নর্থ সাউথ গ্রুপের প্রতারণা। ঢাকা চারপাশে গড়ে তুলছে 3টি প্রকল্প। জমি ফেরত চাইলে করা হয়নি চাদর। চাঁদা না দেয়ায় কুষ্টিয়ায় গার্মেন্টস ব্যবসায়ীর হাত পা ভেঙেছে যুবলীগ নেতা। এখনো মামলা নেয়নি পুলিশ। নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার। ঈদের আগে আবার অস্থির মশলার বাজার। নিত্যপণ্যের বাজারও বাড়তি দিকে। Wide delivery, half volley. Bangladesh in a rout over United States. এবং হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে বাংলাদেশ তৃতীয় টি-20তে যুক্তরাষ্ট্রকে হারালো 10 উইকেটে। মোস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিং। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ইতোমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। সাগর উত্তাল থাকায় পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমালে রূপান্তরিত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে 7 নম্বর বিপদ সংকেত, আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে আমরা এর পূর্বে যে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছিলাম, সেই সংকেতের পরিবর্তে 7 নম্বর বিপদ সংকেত, আমি আবার বলছি 7 নম্বর বিপদ সংকেত পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 6 নম্বর, আমি আবার বলছি 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রোববার দুপুরে এর অগ্রভাগের প্রভাব পড়বে উপকূলে। মধ্যরাতে এটি ভয়াবহ রূপ নিয়ে উপকূল অতিক্রম করবে। তবে অগ্রভাগের কিছুটা প্রভাব শনিবার সন্ধ্যা থেকেই পড়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগের যে কিছু ক্লাউড ছেড়ে দেয় আগে সেই ক্লাউডের প্রেক্ষিতে বর্তমানে উপকূলীয় অঞ্চল কিছু কিছু অংশে সে কিন্তু বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড় কেন্দ্রে 54 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা গতিবেগ 62 কিলোমিটার, যা দমকা এবং ঝড়ো হওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে উপকূলের 13টি সহ 18টি জেলায়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। এতে আতঙ্কে উপকূলবাসী। তবে উপকূলে প্রচারণা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সতর্ক রয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় জেলায় চলছে প্রস্তুতি। মাইকিং করে সচেতনতা বাড়ানো সহ প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র। উপকূলীয় জেলার সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে দিবাশ্রী বড়ুয়ার রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া শুরু হয়েছে। সংকেত বেড়ে 7 নম্বর বিপদ সংকেত দেয়া হলেও উপকূলের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ রিমালের সংকেত সম্পর্কে পূর্ববর্তী কোনো বার্তা পাননি। তাই ঝড়ের খবর শুনে তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঝড় শুরু হয়েছে, এখন আমরা খুব আতঙ্কে আছি, কি জানি কি হয়, কি করে ছেলে। এখনো কোথাও মাইকিং বা প্রচারণাও সেভাবে হয়নি যে আমরা এই দুর্যোগ সম্পর্কে জানতে পারবো বা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা কী নিতে পারবো, এটাও আমরা জানি না। আমরা আশা হতো বা কোথাও গিয়ে উঠবো, কার কাছ থেকে আশা বসবো, এটা আমরা বুঝতে পারছি না। আকাশে গুমটো ভাব আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুবই আতঙ্কে আছি। মনে হচ্ছে ঝড় এসে গেল। বিকাল থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বয়ে গেছে উপকূলীয় জেলা ভোলায়। রাত 8টায় অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা। 7 নম্বর বিপদ সংকেত বাড়ার সাথে সাথে সিপিপি, রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবী কর্মীরা রাতে পতাকা টাঙ্গিয়ে নেমে পড়েন প্রচারণায়। মানুষকে নিরাপদ আশ্রয়ে আনতে পরামর্শ দিচ্ছেন তারা। তবে মূল ভূখণ্ডের বাসিন্দাদের নিরাপদে আনতে সকাল থেকে কাজ শুরু করবে জেলা প্রশাসন।
মেডিকেল টিম ও কন্ট্রোল রুম খোলা সহ সরকারি দপ্তরের সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার, চাল সহ খাদ্য সামগ্রী। এদিকে ভোলার সব রুটে বন্ধ করা হয়েছে নৌযান চলাচল। বন্ধের নির্দেশ রয়েছে ভোলা লক্ষ্মীপুর রুটের লঞ্চ, সি ট্রাক ও স্পিড বোট। ঝড় নিয়ে আতঙ্কে ভোলার মানুষ। আমরা শুনতেছি যে 7 নম্বর সিগন্যাল চলতেছে। এখন যে আমরা সবাই মিলে একটা আতঙ্কের ভিতরে আছি যে ঘূর্ণিঝড় আসতেছে বলে, এটা যখন শুরু হয় তখন আমরা 8 সেকেন্ডের দিকে সবাই মিলে চলে যাব। এই যে ঘূর্ণিঝড় আইতেছে এটা আমরা যে মাইকিং করাতে আমরা শুনছি আর কি। এই মাইকিং করাতে শোনার পরে আমরা মনে করেন যে আমরা বাসায় আছি, কারণ পরিস্থিতি ভালো। যদি পরিস্থিতি একটু খারাপ হয় তাহলে মনে করেন যে আমরা আশ্রয়কেন্দ্রে যাই আমরা ভর্তি হবো আর কি। মানুষকে সচেতন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান সিপিপি কর্মকর্তা। এদিকে তীব্র গরমের পর সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি ও ঝড়ো বাতাসে গরম থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি ফিরেছে গরমের টালমাটাল হওয়া মানুষদের মনে। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন, বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রিয়াজ আহমেদ মুসা এবং ফিরোজপুর থেকে সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। প্রথমে যাচ্ছি সাতক্ষীরায়। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি কি তথ্য রয়েছে আপনার কাছে বা প্রস্তুতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি কালীগঞ্জ উপজেলার কাকশিয়ালী নদীর উপকূলে। এখানে আপনাকে বলে রাখা দরকার যে সাতক্ষীরার বিশেষ করে শ্যামনগরের গাবুরা, পদ্মপুকুর, আটুলিয়া, মুন্সিগঞ্জ এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের বেড়িবাঁধগুলোর অবস্থা কিন্তু বেশ খানিকটা বিপন্ন। একই সাথে আপনাকে আরো বলে রাখি যে আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা, আশাশুনি সদর, আনুলিয়া, এই 4টি ইউনিয়নের অবস্থা কিন্তু বেশ আশঙ্কাজনক। সারা রাত ধরে কিন্তু স্থানীয় মানুষকে সাথে নিয়ে পানি উন্নয়ন বোর্ড কিন্তু কাজ করেছে। এখানে কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন দমকা হাওয়া কিন্তু শুরু হয়েছে এবং সে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এখানে সুশীলনের পরিচালক এখানে উপস্থিত আছেন। তার এখানে প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু তাদের স্বেচ্ছাসেবকরা মানুষকে উদ্ধার কাজ এবং একই সাথে তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার কাজটি করছে। কি অবস্থা এবং আপনারা কি ভূমিকা পালন করছেন এই দুর্যোগের মধ্যে? ধন্যবাদ। আসলে পুরো উপকূল জুড়ে বর্ষা এবং ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। পুরো এই এলাকায় বিশেষ করে প্রতাপনগর, পদ্মপুকুর এবং গাবুরা সহ কৈখালী, এই দ্বীপ ইউনিয়নগুলো খুবই ভালনারেবল অবস্থা আছে। এখানে আমরা প্রত্যেকটা সদস্য, আমাদের ভলেন্টিয়ার 30 জন করে ভলেন্টিয়ার আছে, তারা মাঠ পর্যায়ে প্রস্তুত আছে। যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুতি রাখেছি। শুকনো খাবার, চিড়া, গুড় সহ আমরা অফিস পর্যায়ে এগুলো। আপনাদের মাটির কেল্লা যেটি ছিল প্রাণী সম্পদ রক্ষা করা, সেটি কি প্রস্তুত করেছে? আচ্ছা, মাটির কেল্লা প্রস্তুত আছে। মুন্সিগঞ্জ সহ আমাদের 2 জায়গায় মাটির কেল্লা প্রস্তুত আছে। আর এখানে কালীগঞ্জের কি অবস্থা? এখানে কালীগঞ্জের অবস্থা, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ওনারা মিটিং করেছিল। একটি মুজিব কেল্লা, 19টি সাইক্লোন সেন্টার এবং শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে এবং সকল জনসাধারণকে সতর্ক থাকার জন্য সার্বক্ষণিকভাবে ওনারা যোগাযোগ করছেন। আমরা এই দুর্যোগের মধ্যে চাচ্ছি যে এলাকার আরো যাতে মানুষ ব্যাপকভাবে তারা নিরাপদ স্থানে যেতে পারে, কারণ যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল আমাদেরকে আক্রমণ করতে পারে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন রেমাল পরিস্থিতির যে পরিস্থিতিতে রাত্রেই যেটি ঝড়ের রূপ নিয়েছে সেটি কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এই মুহূর্তে উপকূল জুড়ে, সাতক্ষীরা সকল উপকূল জুড়ে, এবং মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক অবস্থা সৃষ্টি হয়েছে। এই ছিল সাতক্ষীরার নদী উপকূলের সর্বশেষ অবস্থা। দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি উপকূলীয় জেলা বরগুনাতে। সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মুসা। বরগুনা উপকূলে রেমালের যে সর্বশেষ যে চিত্র, সেই চিত্রটি আপনি জানান। অসংখ্য ধন্যবাদ সুমন। আপনি যেমনটা জানাচ্ছিলেন যে সাতক্ষীরার মতোই কিন্তু বরগুনার অবস্থা, এবং গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু উপকূল জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বরগুনায় রাতভর বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি না থাকলেও আকাশ মেঘলা এবং মাঝে মাঝে দমকা বাতাস বইছে এবং মানুষ কিন্তু অনেকটাই আতঙ্কগ্রস্ত। এখন পর্যন্ত দোকানপাট সব খুলেনি। আমি যদি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে বরগুনায় 637টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। স্বেচ্ছাসেবক প্রায় 9000
615 জন প্রস্তুত রয়েছে। মেডিকেল টিম গঠন করা হয়েছে যে ঘূর্ণিঝড়ের পূর্বে এবং পরে যদি মানুষ কোনো সমস্যা তৈরি হয় 49টি মেডিকেল টিম কিন্তু তাদের জন্য প্রস্তুত রয়েছে এবং 422 মেট্রিক টন খাবার খাদ্যশস্য প্রস্তুত রাখা হয়েছে। শিশু খাবারের জন্য 10 লাখ টাকা কিন্তু রাখা হয়েছে এবং গোখাদ্যের জন্য 10 লাখ টাকা রাখা হয়েছে এবং নগদ প্রদানের জন্য 17 লাখ টাকা রাখা হয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছে যে বরগুনায় প্রায় 1 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ আছে এবং বরগুনা যেহেতু নদী বেষ্টিত এলাকা, বরগুনার চারিপাশে নদী, চারিপাশে বেড়িবাঁধগুলো কিন্তু মোটামুটি কিন্তু ঝুঁকির মধ্যেই থাকে। যখনই কোনো ঘূর্ণিঝড় আঘাত আনে সেই সব দুর্বল যে জায়গাগুলো আছে সেইগুলো থেকে কিন্তু জলোচ্ছ্বাস প্রবেশ করে এবং সেই দুর্বল যে বেড়িবাঁধের জন্য কিন্তু 800 জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে এবং যাতে যখন সেই বেড়িবাঁধগুলো ছুটে যাবে সেখানে কিন্তু এই যে জিও ব্যাগ দিয়ে কিন্তু এই তাৎক্ষণিকভাবে মেরামত করা যায় সেই ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এবং সরকারি যে কর্মকর্তা কর্মচারী রয়েছে সকল কর্মকর্তা কর্মচারীদের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে জরুরি মুহূর্তের জন্য। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। পিরোজপুরে রয়েছেন আমাদের সহকর্মী হাসিব রেমালের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। মুসা, আপনি যেমনটা বলতেছিলেন যে রেমালের প্রভাব কিন্তু বরগুনার মতো পিরোজপুর জেলায় ইতিমধ্যে পড়া শুরু হয়েছে এবং রাত্র থেকেই কিন্তু থেমে থেমে বৃষ্টি এবং সকাল থেকে বৃষ্টি সহ দমকা হাওয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল, কিন্তু এইমাত্র বৃষ্টি একটু কমেছে, তবে বাতাসটা কিন্তু তীব্রতা পাচ্ছে। আমি বলে রাখি যে রেমাল মোকাবেলার জন্য ইতিমধ্যে কিন্তু প্রশাসন থেকে কিন্তু 561টি আশ্রয় কেন্দ্র কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। যদি সংকেত আবহাওয়া অধিদপ্তর থেকে সংকেতটা বাড়ার সাথে সাথে মানুষ যেন আশ্রয় কেন্দ্রে চলে যাবে তার জন্য সার্বিক প্রশাসন থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে আমি একটা বিষয় বলে রাখি যে আবহাওয়া অফিস যেটা অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে পিরোজপুরে এই অঞ্চলে জোয়ারের পানি এবং এই রেমালের প্রভাবে জলস্রোতের আশঙ্কা করা হচ্ছে এবং 4 থেকে 5 ফুট পানি নাকি বৃদ্ধি পেতে পারে এবং এর প্রায় লক্ষণটা কিন্তু ইতিমধ্যে দেখা দিয়েছে। পিরোজপুরে কিন্তু ইতিমধ্যে রাতে জোয়ারের পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পিরোজপুরের যে উপকূলীয় উপজেলা মঠবাড়িয়া এবং ইন্দুরকানীর এই দুটি উপজেলা পিরোজপুর সদরের বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যে পানি বেশি হওয়ার কারণে অনেকটাই নিমজ্জিত হয়েছিল পানির ভিতরে। তবে ভাটার পরে এখন পানিটা কমে গেছে, কিন্তু জোয়ারের বাড়ার সাথে সাথে পানিটাও কিন্তু আস্তে আস্তে পানির গতি এবং পানির উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় জনগণ ইন্দুরকানী, বিশেষ করে ইন্দুরকানী উপজেলার জনগণ জানিয়েছেন তাদের এলাকা এবং মঠবাড়িয়া বেশ কিছু এলাকায় কিন্তু বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক এবং পানি যদি খুব বেশি বৃদ্ধি পায় 3 থেকে 3 ফুটই যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই বেড়িবাঁধ উপরে যদি পানি প্রবেশ করে তাহলে কিন্তু অনেকটাই সমস্যা দেখা দিবে এবং তারা বলছে যে অনেকটাই দেখা দিবে। এবং আমি একটা বিষয় বলে রাখি যে প্রশাসন বলছে যে সার্বিক নিরাপত্তার জন্য এবং মানুষের জানমাল নিরাপত্তার জন্য যেন মানুষ সংকেত পাওয়ার সাথে সাথে তারা যেন হচ্ছে যে আশ্রয় কেন্দ্রে চলে যায় এবং সকলকে নিরাপদে থাকার জন্যই মূলত প্রশাসনের থেকে অনুরোধ করা হয়েছে। মূলত এই ছিল আমার কাছে রেমাল বিষয়ে সর্বশেষ। সুমন, মুসা এবং হাসিব, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম সাতক্ষীরা, বরগুনা, পিরোজপুর থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি এবং প্রস্তুতি সম্পর্কে। প্রতারণার আরেক নাম নর্থ সাউথ গ্রুপ। হাউজিং ব্যবসার নামে চলছে সাধারণ মানুষের কৃষি জমি দখলের মহোৎসব। সাইনবোর্ডের জন্য জমি ভাড়া নিয়েই অবৈধভাবে বালু ভরাট করে তৈরি করা হচ্ছে প্লট। এভাবেই ঢাকার চারপাশে 3টি আবাসন প্রকল্প গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। নিজেদের জমি ফেরত পেতে প্রতিবাদ করতে গেলেই নেমে আসে নির্মম নির্যাতন। নর্থ সাউথ গ্রুপের জমি দখল ও প্রতারণা নিয়ে মাইনুদ্দিন আরিফের 2 পর্ব ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ক্যামেরা ছিলেন সজীব সরকার। হাউজিং ব্যবসার নামে দখল আর প্রতারণার বিশাল ফাঁদ পেতেছে নর্থ সাউথ গ্রুপ। কোনো কিছু তোয়াক্কা না করে মাইলের পর মাইল কৃষি জমি দখল করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এটা তো আপনার টার্গেট তো 3,500 বিঘা। 3 ফসলি জমি দখল করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের পাটাভোগ এলাকায় গড়ে তোলা হয়েছে স্কয়ার সিটি নামে আবাসন প্রকল্প। কৃষি জমি আর জলাশয় দখল করে সাইনবোর্ডের ব্যবসা করছে নর্থ সাউথ গ্রুপ, যেটির নাম দিয়েছে স্কয়ার সিটি। করা হয়েছে বিশাল আয়তনের এলাকা, যেটি বলা হচ্ছে 5 থেকে 6টি গ্রাম দখল করে এই বালু ভরাটের কর্মযজ্ঞ চালাবে এই ভূমিদস্যুরা। দখলের জন্য গড়ে তোলা হয়েছে বিশেষ বাহিনী। প্রশাসনের ভয়, তারপর নেতা বেতা আইন না, ঠিক আছে না, গোলাগুলি। আইন শৃঙ্খলা বাহিনী মনে করেন
আইয়ে আবার মনে করেন আধা ঘন্টা 3-4 ঘন্টা পরে হ্যাঁ এই অবস্থা। টাকার কাছে সব কিছু। স্থানীয় বাড়িগাঁও, বেজগাঁও, বাসাইল ভোগ, হোগলগাঁও এবং নাগরভাগ মৌজার বেশিরভাগ জমিতে ভাড়া সাইনবোর্ড বসিয়ে চলছে গ্রাহকদের সঙ্গে প্রতারণা। জায়গা আছে সাইনবোর্ড গিলে কিছু ভাড়া, কিন্তু জায়গা তো একটা জায়গায় ঢুকছে এরা, বেশিরভাগই ভাড়া। আর এই নিয়ে নর্থ সাউথ গ্রুপের বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরে বলছিল তুমি এটা তোমার কে বলছে এটা তুমি কেন লাগাইলে আমার জায়গায়, এটা আমাকে একটু জ্ঞান হয়েছিল, পরে পরে উঠালেছে হাতাহাতি বুঝছেন। আগে ওই ছোট ব্রিজ ওখানে কারছিল জমিনালারা উঠাই দিছে। দেশ টিভির ক্যামেরা দেখে ছুটে আসেন স্কয়ার সিটির বাহিনী প্রধান অনিক ইসলাম। নিউজ বন্ধে দেন টাকা লেনদেনের অনৈতিক প্রস্তাব, আর এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হন তিনি। আমাকে অন্য সাংবাদিক মনে করলে কষ্ট পাবো, খাম সবাই হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে নিউজ করে দেন। শুধু তাই নয়, নর্থ সাউথ গ্রুপ দখলে নিয়েছে টঙ্গীর পুবাইল শিমুলিয়া এলাকার কৃষি জমি আর খালবিল। সেখানকার প্রকল্পের নাম দেওয়া হয়েছে নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি। সেখানেও রয়েছে অভিযোগের পাহাড়। সাপোর্টের বাইনা যেটা কয় এটা করে লয়ে যায়, তো লয়ে গেলে মনে করেন এ পর্যন্ত এরপরে টাকা পাতে না, দলিল করে না। আমি দোকানদার তো চিহ্নিত হয়ে যাও, আমি চাই না যে আমার কোনো চিহ্নিত হোক। এসব দখলের বিরুদ্ধে প্রতিবাদ করলেই নেমে আসে নির্মম নির্যাতন। জমি গেলে জমি পাবো, টাকা গেলে টাকা পাবো, আমার জানের একটা ক্ষয় করতে হলে ঠিক আছে আমি কিছু পাবো। এন ওপেনলি গোলাগুলি হয়েছে এই পর্যন্ত, ঠিক আছে, একবার না 2, 4, 5, 7 বার ঠিক আছে গোলাগুলি হয়েছে। কৃষিজমি রক্ষায় অবৈধ এবং তথাকথিত হাউজিং বন্ধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই আশা স্থানীয়দের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে ভারত যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। আজই ফিরছে কলকাতার পুলিশ দলটি, জানালেন ডিবি প্রধান হারুনুর রশিদ। জাতীয় নির্বাচনের আগেও এমপি আনারকে হত্যার পরিকল্পনা ছিল এমন তথ্য পেয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখন অস্পষ্ট বলেও জানান ডিবি প্রধান। বিস্তারিত সাদাত নিশাদের রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার বেশ কয়েকদিন পার হলেও এখনও উদ্ধার সম্ভব হয়নি তার মরদেহ। এদিকে এই ঘটনায় জোর তদন্ত চালাচ্ছে বাংলাদেশ ও ভারতের পুলিশ। ঘটনার তদন্তে কলকাতার 4 সদস্যের টিম তদন্ত শেষে আজই ভারত চলে যাওয়ার কথা জানান ডিবি প্রধান। আগামী 24 ঘন্টার মধ্যে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে আব্দুল আহাদ এবং সাইদুর রহমান সহ 3 সদস্যের একটি ডিবি তদন্ত দল কলকাতার উদ্দেশ্যে রওনা হবে বলে জানান হারুনুর রশিদ। আমাদেরকে বলেছে যে আমাদের জন্য 3-4 সদস্য টিম আমরা যেন যাই, সেই প্রেক্ষিতে একটা জিও হয়েছে। আমরা মনে করি যে আমাদের একটা টিম যেখানে কাজ করছে, কলকাতার একটা টিম কাজ করছে যারা 4 সদস্যের, তাদের কাজও এখনও শেষ হয় নাই। তারা আবার আজকে 2টা থেকে আবার আসবে। ওদের কাজটা শেষ হলেই আমরা আমাদের 3 সদস্যের একটা দল আমরা জিও পেয়েছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। আনোয়ার হত্যায় মূল মাস্টারমাইন্ড শাহিনের নেতৃত্বে 2টি দল কাজ করেছে বলে জানান ডিবি প্রধান। তার লোকেশনটা এখানে কখনোই ছিল না, অত দূরে ছিল। এই জন্য এখানে যেহেতু লোকেশন তার এখানে না, লোকের অনেক দূরে, মানুষ খুঁজলে তো লোকেশন অনুযায়ী খুঁজবে, তখন এখানে তারা ইচ্ছা ছিল যে 2 দিন রেখে সেখানে তাকে হয়তো তার কাছ থেকে তাকে আটকিয়ে রেখে অথবা কিছু ছবি টবি তুলে তাকে 2 দিন কিছু টাকা নেওয়া যায়। এটা কিন্তু তাদের মূল গেম না। তাদের মূল গেম প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। হত্যাকাণ্ডের মোটিভ কি হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, পূর্বশত্রুতার জেরে আর্থিক লেনদেন সংক্রান্ত কিংবা রাজনৈতিক বিষয়ও থাকতে পারে, তবে এসব বিষয় জানতে তদন্ত চলছে। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ার ভেড়ামারায় চাঁদা দিতে অস্বীকার করায় গার্মেন্টস ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। বন্ধ করে দেওয়া হয়েছে ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান। এই ঘটনায় ওই ব্যবসায়ী থানায় অভিযোগ দিলেও এখনও মামলা নেয়নি পুলিশ। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী ও তার পরিবার। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 23 মে রাত 10:30 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গার্মেন্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম
দোকান বন্ধ করে যাচ্ছিলেন বাড়ির দিকে। হঠাৎই যুবলীগ নেতা সাজিদুর রহমান শান্টু ও তার সহযোগীরা হামলা করে ব্যবসায়ী রফিকুলের ওপর। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে 30 মিনিট ধরে করা হয় বেধড়ক মারধর, ভেঙে দেওয়া হয় হাত ও পা। আমরা এখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেই। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও তার অবস্থার উন্নতি না হওয়ার জন্য এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হাড় ভাঙা থাকার জন্য আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করি। ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, চাঁদা না দেওয়ার কারণেই তার উপর করা হয়েছে এমন হামলা। পুলিশ মামলা না নেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি হাত জোর করে বিনীত অনুরোধ করছি যে আমাকে যেন সম্পূর্ণ নিরাপত্তা দেয়। আমি সন্ত্রাসের খুব দ্রুত বিচার চাই, নাহলে আমাকে মারি ফেলে দিবি। আর আব্বুর কাছে হাত পা ভাঙি দিছে একবার, আর আমাকে চূড়ান্ত মারছে, সিসি ক্যামেরা ফুটেজ আছে। এসে সন্ত্রাসীরা যে টাকা চাই না দেওয়ার কারণে তাকে মারধর করে। আর এই যুবলীগ নেতার ক্ষমতার দাপটের কাছে অসহায় এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতারা বলছেন, যুবলীগ নেতা শান্টুর অত্যাচারে অতিষ্ঠ তারাও। যে ওনাকে মারছে ঠেকাতে যায়, আমাদের সহকারেও মারে। জিম্মির মতো অবস্থা, মানে বাক স্বাধীনতা নাই। এরকম ন্যায় বিচার, সুষ্ঠু বিচার আমরা চাই। সিসি ক্যামেরার ফুটেজে ব্যবসায়ী রফিকুলের ওপর হামলার সত্যতা মিললেও ওই যুবলীগ নেতার দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিষয়টা একদম মিথ্যা ভাই, কারণ আমি ওনার কাছে কেন চাঁদা যাব ভাই? হাত পা ভেঙে, এটা মিথ্যা কথা। হাত পা কেন ভেঙে দেবো আমরা ভাই? এখন এটা কি ভাই, এটা কোথায় কে মারছে আমরা তো জানি না ভাই। এদিকে হামলার 3 দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ। যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা নিতে করছেন গড়িমসি। বলছেন বিষয়টি নিয়ে তদন্ত করছেন তারা। তারা রোগী নিয়ে চিকিৎসা কাজে ব্যস্ত, তাদেরকে অবগত করানো হয়েছে। তারা চিকিৎসা কার্যক্রম শেষ করে এসে তারা এজাহার দায়ের করবে, আমরা আইনগত ব্যবস্থা নেব। চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর যুবলীগ নেতার এমন হামলার ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। দ্রুত ওই যুবলীগ নেতাকে আইনের আওতায় আনার দাবি তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ সকালে আরো থাকছে। বরিশালে বিলাসবহুল লঞ্চে চলা সামাজিক কার্যক্রম ঘণ্টা ভিত্তিক ভাড়া নেয় তরুণ তরুণীরা। কার্যকলাপ বন্ধে তৎপর পুলিশ। ঊর্ধ্বমূল্যের কার বাজারে এবার দাম বাড়ছে মশলা জাতীয় পণ্যের। বিক্রেতারা বলছেন, কোরবানির ঈদকে সামনে রেখেই দাম বাড়ানো হচ্ছে বিভিন্ন মশলার। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। বাজারে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলেছে। এর মাঝে শাকসবজির মতো পচনশীল পণ্যগুলোর দাম ওঠানামা করলেও মশলার দাম আবারও বাড়তির দিকে। কোরবানির ঈদকে সামনে রেখে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। মশলার দাম বলতে আপনার এলাচের দামটা অতিরিক্ত বাড়তি। হ্যাঁ, এলাচ আগে যে এলাচ আমরা 2400-2500 টাকা নিতাম একবার ভালো এলাচ, ওই এলাচের পাইকারি মার্কেটে আপনার 3500 টাকার উপরে। জিরা ছিল তো আগে 1000 টাকা, মাঝে আপনার 600-550 টাকা হয়েছে, কিন্তু ওই দামটা কিন্তু বেশি দিন ছিল না। ফার্স্ট গেলে আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ছিল, এরপর আবার বাইরে গেছে। তো এটা ভাড়ার এইগুলো কীভাবে কিরকম বাড়তেছে আমরা এটা বুঝতেছি না। বাড়ছে এখন আদার দাম একটু বাড়তি, আর রসুনের দাম একটু বাড়তেছে আস্তে আস্তে, কেন সামনে ঈদ আসছে তো সেই জন্য একটু বাড়তি। মাংসের বাজারে গরু এবং খাসির মাংস আগের জায়গায় স্থির থাকলেও ব্রয়লার মুরগি ও দেশি মুরগি রয়েছে ওঠানামার মাঝে। মুরগির দাম আগের চেয়ে গত 15 দিনের আগের থেকে এখন বর্তমানে পার কেজিতে 20 টাকা 25 টাকা কমছে। ব্রয়লারটা প্রায় কেজিতে আগে ছিল তো আপনার 260-70, এখন আপনার 210-200 এমন চলতেছে। আগে তো 30 টাকা ছিল, এখন আস্তে আস্তে বাড়তে বাড়তে 50 টাকা হয়ে গেছে ডজন। সাদাটা 50, এটা 40। সবজির বাজার ঘুরে দেখা যায় বাড়তির দিকে রয়েছে মোটামুটি সকল ধরনের সবজি। টমেটো, গাজর, তারপরে বেগুনের দাম মোটামুটি বাড়তি, কাঁকরোল বাড়তি, ধনিয়া পাতার দাম বাড়তি, এইগুলোই। বাজারে এমন ঊর্ধ্বমূল্যের ফলে বিপদে পড়েছেন সাধারণ মানুষ। টান পড়েছে তাদের দৈনিক পুষ্টি চাহিদায়। প্রত্যেকটা জিনিসের শাক সবজি, ডিম, মাছ, মাংস প্রত্যেকটাতে বাড়তি দাম এখন। মানুষের বেঁচে থাকার যে মূল নিয়ামক খাদ্য, প্রতিদিন বাড়ছে তার দাম। লাগামহীন বাজারে এমন ঊর্ধ্বমূল্যের ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মধ্য ও নিম্ন মধ্যবিত্ত মানুষের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। নিত্যপণ্যের বাজার অনেকটাই লাগামহীন। সপ্তাহ ব্যবধানে দেশের বেশিরভাগ জেলায় বেড়েছে সবজি, মাছ, মাংস থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্যের দাম। এতে বাজারে গিয়ে চরম বিপাকে পড়ছেন ভোক্তারা। তারা বলছেন, সরকারের নজরদারির অভাবে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে দেবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। দর্শক, আমরা চলে যাচ্ছি অন্যান্য নিউজে।
দিনের বেলা কেবিন ভাড়া নিয়ে চলে অসামাজিক কার্যকলাপ। উঠতি তরুণ তরুণীদের কাছে ঘণ্টা ভিত্তিক ভাড়া দেয়া হয় বিলাসবহুল লঞ্চের কক্ষ। বরিশাল নদী বন্দরে এমন দৃশ্য ধরা পড়ল দেশ টিভির ক্যামেরায়। চলতি বছরে এই ধরনের কার্যকলাপে লিপ্ত একাধিক ব্যক্তিকে আইনের আওতায় আনা হলেও টানা যায়নি লাগাম। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট। ঢাকাগামী বিলাসবহুল লঞ্চগুলো রাতে যাত্রী পরিবহন করলেও দিনে নোঙর করা অবস্থায় ভাড়া দেয়া হয় কেবিন কক্ষ। এসব কেবিন ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় উঠতি বয়সের তরুণরা। এ সংবাদের ভিত্তিতে অনুসন্ধানের নামে দেশ টিভি সকালে বরিশাল নদীবন্দরের টার্মিনালে পৌঁছালে মেলে তথ্যের সত্যতা। একান্ত সময় পার করতে লঞ্চে আসে এ কপতি। গোপনে তাদের অনুসরণ করা হয়। নির্ধারিত কেবিন ভাড়া নিয়ে সেখানে চলে যান তারা। কিছুক্ষণ পর বদ্ধ কেবিনের দরজায় কড়া নাড়লে ভিতরে পাওয়া যায় প্রাণের অস্তিত্ব, কিন্তু ওপাশ থেকে পরিচয় পেয়ে দরজা আটকে রাখা হয়। দরজা খোলাতে ব্যর্থ হলে সহায়তা নেওয়া হয় লঞ্চ কর্তৃপক্ষের। তারা জানান, নিয়ম না থাকলেও শুধু পেটের দায়ে দিনের বেলা কেবিন ভাড়া দেন কেউ। পদ্মা সেতু হওয়ার আগে আমাদের খুব ভালো ছিল, কোম্পানি ভালো ছিল। পদ্মা সেতু হওয়ার পর থেকে একবারে লসে, আমাদেরও নাই, কোম্পানিরও নাই, আমাদেরও নাই, আমরা এইভাবেই আছি। বিআইডব্লিউটি থেকে এবং আরটিপির পুলিশ থেকে আছে নিষেধাজ্ঞা আছে। আমরা সাধারণত 3:30 4টা এরপরে ধরেন অ্যালাউ করি, তাও যদি কোনো ফ্যামিলি ব্যাগটা নিয়ে আসে এরকম একটা আমরা অ্যালাউ করি। ঢাকা যেতে 1,500 থেকে 2,000 টাকা কেবিন ভাড়া লাগলেও বিশেষ সময় কাটাতে ঘণ্টাভিত্তিক 300 থেকে 500 টাকায় পাওয়া যায় এসি বা নন এসি কেবিন। ওই 500 টাকা 1000 টাকা তো জেলে পারে। ছাত্র আছে, ছাত্রীও আছে, আবার এলাকার লোকও আছে, আবার মুরব্বীরা আছে। কেউ ঘন্টায় নিলে ঘন্টায় নেয়, কেউ আছে দিনের জন্য আর দিনে আবার বিকেলবেলা নাইমা যায়। এ ধরনের কার্যকলাপ বন্ধে তৎপরতার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। আপনার কাছ থেকে আমি জানলাম, আমরা পদক্ষেপ গ্রহণ করব যেটা করতে না পারে। নোঙর করা লঞ্চে অসামাজিক কার্যকলাপে জড়িত অপরাধে চলতি বছরে এ পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। বগুড়ার গাবতলীতে রেশন ও ভিজিডির চাল আত্মসাৎ এবং টিসিবির কার্ড বিতরণে অনিয়ম অভিযোগ উঠেছে নারুয়ামালা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। নাগরিক সেবার জন্য তার দেখা পাচ্ছে না স্থানীয়রা। এসব ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন। বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের আসমা বেগম স্বামী সন্তানকে হারিয়ে দিন পার করছেন চরম অভাব অনটনে। এমন চরম অর্থাভাবেও পাননি সরকারি সহায়তার কার্ড। তারা আমাদের গ্রাম দিয়ে যায়, তাকে জিজ্ঞেস করি, কয় যে চাউলে আসে না। এখন অভিযোগ কর্ম হাসিনে দিচ্ছে, চেয়ারম্যান খাচ্ছে। এই কাঠের চাউল একবার দিয়ে আর দেয়নি, কাকু 2 বার দিয়ে আর দেয়নি। শুধু আসমাই নয়, তালিকায় নাম থাকার পরও ভিজিডির চাল বঞ্চিত আরো অনেকেই। তাদের নামের চাল নিয়ে যাচ্ছে অন্য কেউ। রেশনের চাল ও টিসিবির কার্ড বিতরণেও রয়েছে অনিয়মের অভিযোগ। ইউনিয়নে 1045টি টিসিবি কার্ড থাকলেও তার নিয়ন্ত্রণ চেয়ারম্যান আব্দুল গফুরের হাতেই। নিজের পছন্দের লোকদেরই স্লিপ দেন টিসিবির পণ্যের। আমি অনলাইন করার পরে 2 বার চাউল পেয়েছি, তারপরে আর চাউল পাইনি। চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যান কয় তোমার নাম নেই। চেয়ারম্যান হয়তো ওই টিসিবির কার্ড অন্য কাছে বিক্রি করে দিয়েছে। আর আমাকে একবারও চাল দেয়নি, কিন্তু আমার নামে আছে কার্ড। ইউপি চেয়ারম্যান গফুরের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের ফিরিস্তি আরো বড়। দরিদ্র মানুষদের বাদ দিয়ে 40 দিনের মাটি কাটা কর্মসূচিতেও নিজের ঘনিষ্ঠদেরই রাখেন তিনি। ইউপি সদস্যরা অতিষ্ঠ চেয়ারম্যানের এমন স্বেচ্ছাচারিতায়। অভিযোগ দেওয়া হয়েছে ইউএনএর দপ্তর এবং দুদকেও। যখন প্রত্যেকটা 2 দিন না 3 দিন মাটি কাটে, যখন নাম ডাকে তখন লোকমান নাম আগে ডাকে। দেখে আমি টাকা পাই না, চেয়ারম্যান টাকা সব কটা তুলে নেয়। 7-8 জন লোকের নামের মধ্যে চেয়ারম্যান মাত্র 11 জন লোক দেয়, আর বাকি নামগুলো চেয়ারম্যান বাকি লোক না দিয়ে এই চেয়ারম্যান এই কার্ডগুলো বিক্রি করে দেয়। প্রজেক্ট সভাপতি করে, কিন্তু টাকা উঠানোর সময় কোনো সই স্বাক্ষর লাগে না। ওটা চেয়ারম্যান অফিসের সাথে হোক এবং যেভাবে হোক নকল সই করে হোক টাকাটা উঠাই নেয়। অভিযোগের বিষয়ে কথা বলতে পরিষদে গিয়েও দেখা মেলেনি চেয়ারম্যান আব্দুল গফুরের। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে জানান তার বিরুদ্ধে চলছে রাজনৈতিক ষড়যন্ত্র। এই কার্ড কিন্তু ফুললি বিতরণ করে দেওয়া হয়েছে, ফুললি সবার কাছে বিতরণ করে দেওয়া হয়েছে মেম্বারদের হাতে। কারণ আমি তো প্রত্যেকটা বাড়ি বাড়ি যাই দিতে পারবো না, মেম্বারদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, মেম্বাররা তাদের কাছে দিয়ে দিচ্ছে। তারা যদি বিক্রি করে থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার কোনো সে নাই। তবে এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগ আসলে অবশ্যই সেটা আমাদের আমলে নিতে হবে
এর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো তদন্ত বা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। শিগগিরই চেয়ারম্যানের এসব স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো ভারতের 18তম লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা ৫টায়। এ দফায় ৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ আসনে ভোট হলেও বাড়তি নজর ছিল দিল্লি ও পশ্চিমবঙ্গে। সবচেয়ে বেশি ভোটে এগিয়েও ছিল পশ্চিমবঙ্গ। রাজ্যটিতে প্রায় ৭৮% ভোট পড়েছে। প্রায় ৫২% ভোট পড়েছে উত্তরপ্রদেশে, যা এই দফায় সবচেয়ে কম। বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। পশ্চিমবঙ্গে ভোট মানে উত্তেজনা আর সংঘর্ষ। লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ দফায় এসে তেমন চিত্রই দেখা গেল পূর্ব মেদিনীপুরের তমলুক আসনে। শনিবার সকালে তৃণমূল ও বিজেপির সমর্থকদের বিক্ষিপ্ত সংঘর্ষে শুরু হয় ভোট গ্রহণ। বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তোপের মুখে পড়েন কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে ঘিরে চোর ও বিজেপি হটাও স্লোগান দেন তৃণমূল সমর্থকরা। পরিস্থিতি মোকাবেলায় নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ। তবে সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে বাড়ে ভোটার উপস্থিতি। ৬ষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ৮টি আসনে ভোট। এর মধ্যে বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া, যেখানে লড়ছেন টালিউড অভিনেতা দেব হিরণ, জুন মালিয়ার মতো এক ঝাঁক তারকা প্রার্থী। ৬ষ্ঠ দফায় দিল্লির ভোট কেন্দ্রে যাওয়ার আগে মা সোনিয়া গান্ধীর সঙ্গে সেলফি তোলেন রাহুল গান্ধী। তাদের এই মুহূর্তটি এখন নেট দুনিয়ায়। আর দিল্লিতে ভোট দিতে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধীকে। এদিকে সকালেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের ভোটাধিকার প্রয়োগের সময় সাংবাদিকদের ক্যামেরাবন্দী হন। দিল্লিতে সকালেই ভোট দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। देश के लिए एक बहुत बड़ा निर्णय का समय है और मुझे पूरा विश्वास है कि देश जो है, दिल्ली के वोटर भी विकसित भारत और मोदी सरकार को एक बार और वोट देंगे। এদিকে ৬ষ্ঠ দফায় ভোটের লড়াইয়ে রয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। অনন্তনাগ রাজৌরিতে পিডিপির এই নেত্রী ভোট দিতে গিয়ে পড়েন বিড়ম্বনায়। দলীয় কর্মী ও এজেন্টদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ধর্নায় বসেন মেহবুবা। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। हर जगह हमारे लोग बंद है और जहां लोगों को बंद नहीं करते हैं वहां मशीनें बंद की गई हैं। লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ দফায় ৬ রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ আসনে ভোট। এর মধ্যে উত্তরপ্রদেশে ১৪, হরিয়ানায় ১০, বিহার ও পশ্চিমবঙ্গে ৮, উড়িষ্যায় ৬, ঝাড়খণ্ডে ৪ এবং কেন্দ্রশাসিত দিল্লিতে ৭ ও জম্মু কাশ্মীরে ১টি আসনে ভোট। ৬ষ্ঠ দফার মধ্য দিয়ে লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৪৮৬ আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। শেষ দফায় আগামী ১ জুন ভোট হবে ৫৭ সংসদীয় আসনে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের গুজরাটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে বেশিরভাগই শিশু। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম। দেশটির স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে গুজরাটের রাজকোটের টিআরপি গেমিং জোনে আগুন লাগে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আগুন লাগার সময় গেমিং জোনের ভেতরে অনেকজন ছিল। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে অনেকে আটকা পড়েন। এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব ইংল্যান্ডের একটি মাঠে স্পিচ ফায়ার বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ব্রিটিশ বিমান বাহিনীর এক পাইলট। শনিবার লিঙ্কনশায়ার অঙ্গরাজ্যে এই দুর্ঘটনাটি ঘটে। দ্য গার্জিয়ান পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, লিঙ্কনশায়ারের RAF কার্নিং ছবিতে ব্রিটেনের যুদ্ধের স্মরণে এই যুদ্ধ বিমানটি ছিল। অজ্ঞাত পরিচয়ে পাইলটটি বিমানটির একমাত্র যাত্রী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার ফলে অন্য কেউ আহত হয়নি। এরই মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে ব্রিটিশ পুলিশ।